নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি কলকাতার আলিপুর জেলে, যাকে বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। 108 একর অর্থাৎ প্রায় 330 বিঘা জমির ওপর তৈরি হওয়া এই জেল হাইকোর্টের নির্দেশে এবং বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে হেরিটেজ সাইটগুলিকে অক্ষুণ্ণ রেখে বর্তমানে এটিকে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। চলুন আজকে ঘুরে দেখি সম্পূর্ণ এই আলিপুর জেল মিউজিয়ামটি। এই জেলেই বন্দী রয়েছে বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। 1906 সালে আদি গঙ্গার পাড়ে তৈরি হয়েছিল এই জেল। এই জেলেই একসময় বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু, বিধানচন্দ্র রায় থেকে শুরু করে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, দীনেশ গুপ্ত, রাধাচরণ পাল ইত্যাদি প্রমুখ স্বাধীনতা সংগ্রামীরা। কেমন ছিল তাঁদের জেলের কুঠুরি, কিভাবে থাকতেন তারা, ফাঁসির মঞ্চই বা কেমন ছিল? একবার জেলের অন্দরে গেলেই দেখে নেওয়া যাবে সেই সমস্ত ইতিহাস। এমনকি ব্রিটিশদের সময়কার ওয়াচ টাওয়ারও রয়েছে এই লাল প্রাচীরের মধ্যে। এছাড়া এখানে রয়েছে জোড়া ফাঁসির মঞ্চ, যেখানে কানাইলাল দত্ত, দীনেশ গুপ্ত সহ মোট 10 জন বিপ্লবীকে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ফাঁসি দিয়েছিল। আপনি চাইলেই সারাদিন এই মিউজিয়ামের ভিতরে কাটাতে পারবেন। ভিতরেই রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, কফি হাউস থেকে শুরু করে ফুড জোনও রয়েছে ভিতরে। এবার আপনাদের জানাই এখানে কিভাবে আসবেন। আলিপুর জেলের ঠিক বাম দিকেই পাবেন কালীঘাট, আর এই রাস্তাটা সোজা হাজরা হয়ে এক্সাইড মোড় পর্যন্ত চলে যাচ্ছে। আর আলিপুর জেলের ডান দিকের এই রাস্তাটা সোজা খিদিরপুর বা মোমিনপুরের দিকে যাচ্ছে। এছাড়া আলিপুর জেল মিউজিয়ামের কাছাকাছি মেট্রো স্টেশন হলো যতীন দাস মেট্রো স্টেশন। এখানে নেমে পায়ে হেঁটেই আলিপুর জেলে পৌঁছাতে পারবেন। এছাড়া কলকাতার যে কোনো প্রান্ত থেকেই খুব সহজেই বাস বা ট্যাক্সি করে এখানে পৌঁছাতে পারবেন। গেটে ঢুকেই বাম দিকে কার পার্কিং, অনেকটা বড় স্পেসিয়াস আছে, অনেক কার পার্ক করা যাবে। আর গেটের ডান দিকে দেখলাম একটা কফি হাউস আছে, আর এদিক থেকেই এন্ট্রি। এই ছবিটা কার পার্কিংয়ের ভিতর থেকে তোলা, আর পাশ থেকে আলিপুর জেল মিউজিয়ামটি এরকম লাগে। উপর দিকে যে কালো রঙের এটা দেখছেন, এটাই কফি হাউস। ঠিক উপরটায় কফি হাউসের অবস্থান, এখানে বসে খাবার দাবার খাওয়া যেতে পারে। আর এই পার্কিংয়ের চার্জ হলো বাইকের জন্য 5 টাকা প্রতি ঘন্টা, 4 চাকার জন্য 10 টাকা প্রতি ঘন্টা এবং বাসের জন্য 20 টাকা প্রতি ঘন্টা চার্জ লাগে। চলুন এবার আমরা ভিতরে প্রবেশ করি। গেটে প্রবেশ করার সময় বাঁদিকে সুন্দর সাইনবোর্ডে লেখা আছে, দেখবেন কোনো বাইরের খাবার নিয়ে এখানে প্রবেশ করা যাবে না। প্রতিদিন সন্ধ্যাতে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তার জন্য এন্ট্রি ফি 100 টাকা। কেবলমাত্র মিউজিয়ামে প্রবেশ করার জন্য এন্ট্রি ফি 30 টাকা মাথাপিছু। মূল গেট দিয়ে প্রবেশ করার পর ঠিক ডান দিকে রয়েছে সুভেনির শপ। অন্যান্য জায়গার মতোই এখানেও অনেক কালেকশন রয়েছে। আর ঠিক এর উল্টো দিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট মূল্য মাথাপিছু 30 টাকা করে। সুভেনির শপ ছাড়াও আরও একটি বিপণনী কেন্দ্র রয়েছে, সেখান থেকেও চাইলে কিছু সংগ্রহ করে রাখতে পারেন। 30 টাকা টিকিট কেটে ভিতরে আসার পর এই দৃশ্য আমরা দেখতে পেলাম। বেশ সুন্দর সাজানো গোছানো এই জেল মিউজিয়াম। এই ধরনের বক্সে গান বাজছে। নজরুলের কবিতাটা, কারাই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, ঠিকল পূজার বাসান বিধি, এটা খুব সুন্দর করে প্রোটেকশন করা আছে। কাছে ঘেরা বিল্ডিংটা হলো কফি হাউস। সামনে কিছুটা এগিয়ে আসার পর আলিপুর জেল মিউজিয়ামের সুন্দর একটা ম্যাপ দেখতে পাবেন, যে ম্যাপে খুব সুন্দর করে দেওয়া আছে আলিপুর জেলের ঠিক কোন জায়গায় কি অবস্থান করছে। সোজা এগিয়ে এলে এখানে পরপর আছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ, যেখানে এনারা বন্দী ছিলেন। যে সমস্ত সেল, সেই সেলগুলো এখানে আছে পরপর। প্রত্যেক জায়গাতে সিকিউরিটি আছে দেখলাম। তারপরে এখানে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন কক্ষ। আমার ভিতরে প্রবেশ করে খুব সুন্দর বাগান করা আছে দেখলাম। আর সকালে এক পশলা বৃষ্টি হয়ে আছে, এটা বিকালবেলা।
জল জমে আছে চারিদিকে। আর এটা বিভিন্ন জেলগুলো দেখানো হচ্ছে। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিধানচন্দ্র রায় এই কক্ষে বন্দী ছিলেন 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত। বিধানচন্দ্র রায়ের প্রতিমূর্তি এখানে বসানো হয়েছে। এই ধরনের সিঁড়ি থেকে উপরে এলে আরও কতগুলো কক্ষ আছে। এখানে নেতাজি কক্ষকে দেখতে পেলাম না। নেতাজির প্রতিকৃতি এখানে লাগানো আছে। সুভাষচন্দ্র বসু 1930 23 জানুয়ারি থেকে 1923 মধ্যে কারাকক্ষে বন্দী ছিলেন। সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে দেখতে পেলাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1922 14ই ফেব্রুয়ারি 9ই আগস্ট পর্যন্ত বন্দী ছিলেন। যতীন্দ্র সেনগুপ্ত তিনি এই কক্ষে বন্দী ছিলেন। অডিও গাইড গুগল স্ক্যানার দিয়ে স্ক্যান করে শুনতে পাওয়া যাবে। এগুলো সেল। আর উপর থেকে নিচটা ঠিক এরকম লাগছে। বলুন প্রত্যেকটা সেলের হ্যাজবলগুলো কোথায় আছে। এখানে এর হ্যাজবলটা এটা দেওয়া আছে, আর ঠিক তার পাশে এখানটায় চাবি দেওয়া হতো। এই জায়গাটা প্রত্যেকটা সেলেই এটা আমি লক্ষ্য করলাম। কত বড় হ্যাজবল্ট, এখান থেকে এখানে এসে হ্যাজবলটা দেওয়া হতো, চাবি দেওয়া হতো, যাতে জেলে বন্দি যারা তারা কেউ না খুলতে পারে। সেলের মধ্যেই টয়লেট। এই সেল থেকে বাইরে বেরিয়ে ঠিক তার উল্টো দিকে আছে ফাঁসির মঞ্চ। প্রত্যেকটার সামনেই সিকিউরিটি থাকতে দেখলাম। ভিতরে এসে প্রথম যে রুমটা দেখলাম সেটা কন্ডেমনেশন রুম, অর্থাৎ দণ্ডাজ্ঞা কক্ষ। মানে এখানে দণ্ড দেওয়ার পর এই ধরনের কক্ষগুলোতে এনে রাখা হতো। এর পরের রুমটা অটোস্পি রুম, অর্থাৎ ময়না তদন্ত। ফাঁসি দেওয়ার আগে এখানে সেই ফাঁসি দেওয়া যে ব্যক্তির ময়নাতদন্ত করা হতো। আর ঠিক তার পাশেই আছে গ্যালোস, অর্থাৎ ফাঁসির মঞ্চ। এবং নেতাজি কক্ষ থেকে বেরিয়ে এসে আবার এই বাম দিক থেকে হাঁটলে পেয়ে যাবেন নেহেরু কক্ষ, অর্থাৎ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যে কক্ষে বন্দী ছিলেন সেটা আবার দেখব। অনেকগুলো কক্ষই এখানে বন্ধ অবস্থায় দেখলাম, জানি না এগুলো কি কাজে ব্যবহার হতো। রাস্তার মাইকে অনবরত জাতীয় সঙ্গীত বা দেশাত্মবোধক গান বেজে যাচ্ছে। আর প্রত্যেক জায়গায় দেখলাম একটা অডিও গাইড। এই কিউআর কোড গুগল স্ক্যানার দিয়ে স্ক্যান করলে অডিও শোনা যাবে। আর পাশে খুব সুন্দর করে সাজানো বসার জায়গাও আছে অনেক। তো এইভাবে হাঁটতে হাঁটতে ঠিক ডান দিকে গেলে আপনারা টয়লেট পাবেন। আর এখানে এই বিল্ডিংটা দ্বীপান্তরে বন্দি জীবন। সামনেও অনেকটা বড় জায়গা আছে যেখানে বসে সময় কাটানো যেতে পারে। তবে প্রবেশ করবো। এখানে আন্দামানের সেলুলার জেলের সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, প্রজেকশন করা আছে। আর বড় একটা জায়ান্ট স্ক্রিন টিভিতে দেখানো হচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ছবি দেখানো যাচ্ছে। অত্যাচারের ছবি এখানে প্রতিমূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবার দেখা যাক এই সিঁড়ি দিয়ে উঠে উপরে কি আছে।
প্রিজন লাইফ ইন দ্য আন্দামানস, অর্থাৎ জেল জীবন কেমন ছিল আন্দামানে সেটা এই সিঁড়ির উপর দিয়ে দেখা যাবে উপরে ঘরে গিয়ে। আশেপাশে অনেকগুলোই কক্ষ আছে দেখলাম, সবই প্রায় লাল হলুদ রঙের, সেগুলো বন্ধ আছে, অর্থাৎ অনেক বড়ই ছিল এই আলিপুর সেন্ট্রাল জেল এবং অনেক কক্ষই আছে। উপরে সিঁড়ি দিয়ে নামার সময় এরকম লাগছিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে আপনাদের কয়টা কথা বলে রাখি। গেটে ঢোকার সময় আপনাদের যাবতীয় কিছু ব্যাগ ট্যাগ সমস্ত কিছু জমা নিয়ে নেবে। ঠিক এর ডান পাশে রয়েছে তাঁতকল বা তাঁতঘর। ভারতীয়রা হাতে চরকা কেটে বা মেশিনের মাধ্যমে কিভাবে সুতো তৈরি করতো তার একটা সুন্দর প্রজেকশন দেওয়া রয়েছে এই ঘরে। এছাড়াও এখানে একটি সেলফি জোনও রয়েছে। মিউজিয়াম দেখার পর আমরা চলে এলাম, বা আমি চলে এলাম পুলিশ মিউজিয়াম দেখতে। সবগুলোই খুব সুন্দর সাজানো গোছানো এবং সব জায়গাতেই সিকিউরিটি পার্সনকে আমি দেখতে পেলাম, সব জায়গাতেই। আর এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয় 6:30 থেকে, সেটাও আপনাদের দেখাবো সেই প্লেসটা। দ্য হাউস ইন মুকুটমণিপুর। এখানে হেমচন্দ্র দাস আর পরেশ মৌলিক ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীরা কী ধরনের বন্দুক ব্যবহার করতেন সেই সময়, লোহার বোমের খোল। ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম সেল 5 প্রদর্শনী কক্ষ, সুবর্ণ কবি শো, একান্ত থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো এবং কাজী নজরুল ইসলাম কক্ষ। আর ফিডিং রুমেও আছে এখানে খাওয়ানোর জন্য। আর এখানে পানীয় জলের ব্যবস্থা দেখলাম, ব্লু স্টারের ঠান্ডা জলও আছে, আর ডান দিকে দুটো অ্যাকোয়াগার্ড আছে। কিন্তু বোতল নিয়ে আসতে দিচ্ছে, ব্যাগ তো নিয়ে নিচ্ছে, হয়তো বোতলটা বাইরে নিয়ে চলে এলে সুবিধা হবে। এটা নজরুল কক্ষ ডান দিকে, দেখা যাক ওখানে ঘুরে আসি। নজরুলকে বন্দি রাখা হয়েছিল বিদ্রোহী কবিতা লেখার জন্য 1922 সালে। কাজী নজরুল ইসলামকে যে ঘরে বন্দি রাখা হয়েছিল সেই ঘরটাতে তাঁর সুন্দর একটি প্রতিমূর্তি এবং গোটা ঘরটাতে তাঁর কবিতা এবং ছবি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। কারাকক্ষ দেখলাম, বন্দীদের জীবনচর্চা, বন্দি থাকাকালীন অবস্থায় কীভাবে জীবনচর্চা করতেন স্বাধীনতা সংগ্রামীরা। এটা তো আসলেই স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখার জন্যই বানানো হয়েছিল। বন্দীদের জীবনদশা, কীভাবে বন্দীরা এখানে থাকতেন। বন্দীদের কী অত্যাচার করা হতো, সংগ্রামীরা জেলের মধ্যে কীভাবে দিন যাপন করতেন তার চিত্র দেওয়া আছে। কারাকক্ষের পাশ থেকে ডান দিকে এই রাস্তাটা ধরে এগিয়ে গেলে লাইট অ্যান্ড সাউন্ড শো ইত্যাদি পাওয়া যাবে। এখানে সমস্ত ইতিহাস সুন্দর করে লেখা আছে, সময় নিয়ে পড়া যেতে পারে। এবার সোজা আমরা এগিয়ে চললাম লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের দিকে। ডান দিকে ফুড জোন আছে, আর এখানে ইতিহাসকে তুলে ধরা হয়েছে পুরোটা জুড়ে। জাস্ট দেখুন একবার, কি সুন্দর লাগছে। পড়ন্ত বিকেলে সন্ধ্যের মুখে প্রায় ফাঁকা ফাঁকায় ঘুরে নিলাম। এটা লোক নেই বললেই চলে। প্রদর্শনী কক্ষে প্রবেশ করছি। ঠিক মুখটায়
আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ভারতবর্ষের বিভিন্ন সময়ের যে কয়েনগুলো হয় সেগুলোকে প্রজেকশন করে রাখা হয়েছে। বিভিন্ন সময়ের যে কয়েনগুলো সেগুলো প্রজেকশন করে রাখা হয়েছে। আর সামনে বালিগঞ্জ কালচারের দুর্গা ঠাকুরের প্রতিমূর্তি এখানে আনা হয়েছিল, সেটাকেই এখানে রাখা হয়েছে। আর এর সামনে 75 ইয়ার্স পরপর এগুলো রাখা হয়। সামনে একটা ঠাকুরকে দেখলাম, এটা চালতা বাগানের ঠাকুর। সিকিউরিটি পার্সনের সঙ্গে কথা বলে যেটা জানলাম, এটা চালতা বাগানের ঠাকুর। বিভিন্ন সময়ে 1 পয়সা যেরকম ছিল। আর এই যে দেবী মূর্তিটা এখন দেখছেন, এটা চালতা বাগানের ঠাকুর। প্রত্যেক বছরই সিকিউরিটি পার্সন বললেন যে প্রত্যেক বছরই মূর্তি আনা হয়। বেশ সুন্দর লাগছিল, আলোগুলো জ্বলে উঠেছে। তো এই বিল্ডিংয়ের ঠিক পাশে এই যে ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে, এই ফাঁকা মাঠেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। এখন বৃষ্টি হয়ে যাওয়ার কারণে এগুলো জলগুলো ঝাঁট দিচ্ছে সিকিউরিটি পার্সনরা। আর ওখানে চেয়ারগুলোকে পরিষ্কার করা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য। ঠিক 6:30টায় এটা শুরু হবে। এই প্রিজম সেলের ভিতরে প্রবেশ করলাম। দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের অনুসরণে বিবর্ধিত রূপ। এখানে প্রথম তল বা দ্বিতীয় তলে কি দেওয়া আছে সমস্তটাই দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর পাশ থেকে ঠিক সিঁড়ি থেকে ওঠা শুরু করি। দেখে মনে হলো এগুলো সব ব্রিটিশ আমলেই তৈরি সমস্তটাই। ডান দিকে অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বিপ্লবীদের গল্প। বাম দিক থেকে শুরু করা যাক। বেশ সুন্দর লাগলো। চট্টগ্রাম যুদ্ধ বিদ্রোহের কথা, সমস্ত জিনিসগুলোই এখানে সুন্দর করে লেখা আছে। আর সবার প্রতিমূর্তি মাস্টার সূর্য সেন, এটা ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দিরিসির ছবি, এটা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান। এখানে বুড়ি বালামের যুদ্ধের প্রজেকশন করা আছে। ওটা থেকে বেরিয়ে কারাই লৌহ কপাট নজরুলের। ভারত ছাড়ো আন্দোলনের কিছু প্রজেকশন দেওয়া আছে এখানে। নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা, মহাত্মা গান্ধী। এখানে মহাত্মা গান্ধীর প্রতিমূর্তি, কাজী নজরুল ইসলাম, জগৎচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বাধীনতা অবশেষে, স্বাধীন ভারত, প্রফুল্লচন্দ্র রায় আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সুন্দর একটা প্রতিমূর্তি বসানো আছে। সোজা এসে এই রুমটাতে দেখলাম কার্টুন ক্যারেক্টারের মাধ্যমে বিভিন্ন সংগ্রামের চিত্র বাংলায় ফুটিয়ে তোলা হয়েছে। চিত্র এবং লেখা বাংলাতে ফুটিয়ে, আলিপুর বোমা মামলা, বিনয় বাদল দীনেশ, সমস্ত কিছু বাজে
আমাকে ওদিকে যেতে দেওয়া হলো না, 6:30 শুরু হবে। তো আমি ক্যামেরাটা ব্যাক করে আপনাদের দেখাচ্ছি যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে। এই যে কালো রঙের স্তম্ভগুলো দেখছেন, এখান থেকে লাইটগুলো বেরোবে 1 2 3 4 5 পরপর আছে। আর এই ডান দিকে বসার জায়গাগুলো আছে দূরে, এখানে বসে ঠিক 6:30 থেকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। সেটা আপনারা চাইলে এসে দেখতে পারেন। আমার হাতে সময় না থাকায় আমি এখান থেকে ফিরছি এবার। খুব সুন্দর লাগছে জেল মিউজিয়াম। সন্ধ্যে রূপটা জেল মিউজিয়ামে বেশ সুন্দর লাগছিল। তারারা ঝিকিমিক করছে। সন্ধ্যের জেল মিউজিয়াম, প্রাক সন্ধ্যের মুহূর্তে। এটা বেরো কারাকক্ষ, যেখানে বন্দীদের রাখা হতো। প্রত্যেকটা কক্ষেই ছোট ছোট করা হয়েছিল যাতে 4 থেকে 5 জনের বেশি বন্দীকে না একসঙ্গে রাখা যায়। আর এখানে পর্যাপ্ত আলো বাতাসও ঢুকতো না, সেহেতু বন্দীদের বেশি দিন বন্দি করে রাখা যেত না। একটা সেলকে আমি দেখাই, উপরে একটা সেই ছোট্ট জানালা, আর সেরকম কিছুই নেই। এই কোণেই সমস্ত কিছু ব্যবস্থা ছিল, এগুলো অবিকৃত অবস্থায় আছে। সিভিল এবং অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি মামলায় বন্দীদের জন্য আলাদা আলাদা কক্ষ ছিল এখানে। এবার ফেরার পালা, সন্ধে হয়ে গেছে। আমার সাথে সময় নেই, তাই আমি লাইট সাউন্ড শোটা দেখলাম না। তবে আপনারা দেখতেই পারেন, মিস করবেন না, খুব সুন্দর হয় এটা। আমি নিজেও ইউটিউবে দেখেছি এটা। উপরে কফি হাউস, বসার জায়গা, এবং ডান দিকেও সেই ব্যাপারটা আছে। সেই করে গিয়ে জেলের উপরটায় কফি হাউস। সময় সমস্ত আলোগুলোই জ্বলে গিয়েছিল, বেশ সুন্দর লাগছিল। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সন্ধ্যের জেল মিউজিয়ামকে বেশ সুন্দর লাগছিল, সমস্ত আলোগুলো জ্বলে উঠেছিল। আমি সন্ধ্যে পর্যন্ত না থাকলে হয়তো এই জিনিসটা মিস করতাম।